মোটামুটি বলে চলো তো ডাইনিং রুমে চলো, কিচেন রুমে দেখবো কি রান্না করছে, ভালো করে খাওয়াচ্ছে তো বাচ্চাগুলিকে। তো ওরা না দেখছে ম্যাডামের পেছনে এরকম করে দাঁড়িয়ে আছে, তো ম্যাডাম আগে গেছে অ্যান্ড ম্যাডাম যাচ্ছে তো এরকম করে জাস্ট এরকম করে দেখে এরকম করে ঘুরেছে, মেয়েটা দেখে ও না এরকম করে ফাতিমা রুবিনাকে ডাকছে, ফাতিমা রুবিনা শুনরে নি মানে শুনছিস নাকি মানে কথা বল না ফাতিমা রুবিনা শুনরে এটা কি। তখন অনামিকা বলছে তুমি মানে চিৎকার করে বলছে তুমি কি নিচের কেউ, তুমি যদি ইয়ার্কি মারতে আসছো প্লিজ এগুলি ইয়ার্কি মারবে না, এটা ইয়ার্কি মারার সময় না। আর তুমি যদি অন্য লোকের কেউ হয়, আমরা জানি না আমরা কোনো রকমের অপরাধ করছি কিনা, তোমাকে কোনো রকমের মানে কষ্ট দিয়েছে কিনা, তাহলে আমাদেরকে ক্ষমা করো, কিন্তু তোমার এই যে প্রেজেন্সটা আমাদেরকে প্রচন্ড ভয় দেখাচ্ছে, আমরা ভয়ার্ত হয়ে রয়েছি, প্লিজ তুমি চলে যাও। 5 মিনিটের লাগার কথা, মুখ টুক ধুয়ে আসবে, আর কতক্ষণ লাগবে। বলছে যে দিদি আমি না মানে আমি বুঝতে পারছি আমি কি করছি, বাট আমার না কন্ট্রোল নেই। বলে কি, আমি সাবান দিয়ে মুখ ধুয়েই যাচ্ছি, লাগাচ্ছি আবার ধুয়ে যাচ্ছি, সাবান আবার মানে ফেস ওয়াশ আবার লাগাচ্ছি আবার ধুয়ে যাচ্ছি, আধা ঘন্টা। ফাউন্ডেশনটা 5 তলা হলে, এটা রুম নাম্বার 13 ক্ষেত্রেও কিন্তু আমি বলেছি, আর বিল্ডিংটা কিন্তু একটা বিল্ডিং এরই ঘটনাই বলছি, হয়তো রুমটা আলাদা, ঠিক আছে। একটা কথা আমি সবসময় বলি, ইনফ্যাক্ট আমার শ্রোতা বন্ধুরা জানে, ওরা কিন্তু সবার আগে মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করে, মাইন্ড নিয়ে খেলা করে, ঠিক আছে। তুমি পার্শিয়ালি বলো বা পুরো পজেস বলো, সবার আগে কিন্তু তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। ফার্স্ট স্টার্টিং কিন্তু অনামিকার হয়ে গেছে। ওদের রুম খোলা, মানে পাশের রুমটা খোলা, লাইট ফাইট জ্বলছে, হ্যাঁ। তারপর ও যখন ওয়াশরুমে যাচ্ছে, তখন না একটা স্পষ্ট এরকম হাসির আওয়াজ পেলাম। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আমরা আবার স্বাগত জানাই। আগের পডকাস্টে মানে যে রিনিতাদির যে পডকাস্টটা ছিল, সেখানে আমি বলেছিলাম যে রবিবারেও একটা স্পেশাল পডকাস্ট আসছে, সবাই দেখেছেন তাই জন্যই ক্লিক করেছেন। রুমকি সাহা দাস, রুমকি দি আজকে আমাদেরকে বলবে সেই যে শিলচর লাস্টে হয়েছিল, সেটা ডিসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা আপনি আগে দেখুন শুনুন। কেন বলছি, তাহলে এই পডকাস্টটা রিলেট করতে পারবেন। আর যদি নাও শুনে থাকেন, তাহলে ভূত বা ভয় জিনিসটাকে যদি এক্সপিরিয়েন্স করতে চান, হোস্টেলে যারা থাকে তারা যদি জাস্ট কানে হেডফোন লাগাবেন। আমি এডিট করতে গিয়ে 2-3 বার আমি পজ নিয়েছি, ভাবতে পারবেন না এত সুন্দর করে রুমকিদি বলেছেন। ডোন্ট মিসে তো দেখেইছেন, আমি বেশি কথা আর বাড়াবো না, ডাইরেক্ট তার কাছে যাবো। কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, যেভাবে রুমকিদি না আমি রুমকিদির সাথে যোগাযোগ করেছিলাম এই নাম্বারটা দিয়েই, এবং এই নাম্বারে যদি আপনারা চান কোনো রকম প্রমোশনাল ভিডিও বা চাইছেন যে সারা বিশ্বের বাঙালির কাছে কিছু ভালো কথা প্রচার করতে, অলওয়েজ ওয়েলকাম কে পডকাস্টের তরফ থেকে। আর কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স যদি চান বা বুঝতে পারছেন না স্পিরিচুয়ালভাবে কাকে কিভাবে বিশ্বাস করবেন, কারণ আজকালকার দিনে অনেক রকমের ঠক কিন্তু বেরিয়ে গেছে। আপনাদেরকে আমি এইটুকু বলবো, কে পডকাস্টে যারা আছে সবাই কিন্তু বিশ্বস্ত। সেখান থেকে যদি কোনো রকম প্রবলেম হয়, আপনারা আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারেন, সেই জন্য আমি সবসময় আছি। আর ডাইরেক্ট রুমকিদির কাছে। কেমন আছো দিদি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে দিদি। তুমি যখন প্রথম দুটো পডকাস্ট হয়েছিল আমাদের মায়াং নিয়ে, আমি এটা বলতে চাই অন দ্য ক্যামেরা যে বিশাল হিট হয়েছিল, আরে বাপ, ঠিক আছে। আমার চ্যানেল রিচ আউট হয়ে যায়, আর কিছু বলার নেই। এবং আজকেও আমরা ওরকমই রিলেটেড কিছু ঘটনা আমরা শুনবো, যেটা হচ্ছে যে ফেসবুক এবং ইউটিউবে যখন তোমার ওই কি বলবো একটা শিলচরের হোস্টেলের যে ঘটনাটা ছিল, সেটা থেকে অনেক লোকেরা বলেছে যে এটা শুনতে চাই। তো আজকে আপনাদের জন্য আবার রুমকি দিয়ে এসছে। আর চলো তুমি তোমার মতো করে স্টার্ট করো দিদি। একদম। নমস্কার সকলকে, আমি রুমকি সাহা দাস, কথায় গল্প ভূতের অ্যাড্রেস স্টেশন আমার চ্যানেল, জানাই হয়ে গেছে। তো যেহেতু ভৌতিক ঘটনা শোনায়, রিয়েল হরার ইনসিডেন্ট, আমার মনে হয় যেটা আমি চ্যানেলে সবসময় বলে থাকি, এখানেও বলা দরকারি। কারণ কি, দুটো ভাগের মানুষ আছে, একটা বিশ্বাস করে, একজন বিশ্বাস করে না, কিন্তু শুনতে সবাই ভালোবাসে, ঠিক আছে। ওদের উদ্দেশ্যে বলতে চাইবো যে কথায় গল্প ভূতের অ্যাড্রেস স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে বিশ্বাসযোগ্য বলে মনে নাই হতে পারে, সেক্ষেত্রে বলবো যে ছোটবেলায় দাদু ঠাকুমার মুখে গল্প শুনতে ভালোবাসতাম কিনা, সকলে ভালোবাসতাম। একটা নস্টালজিক ফিলিং কিন্তু এখনো কাজ করে, সেই ফিলিংটাই ফিরিয়ে দেওয়ার ছোট্ট একটা প্রচেষ্টা। শুরু করছি শিলচরের সেই অভিশপ্ত হোস্টেল। তো অভিশপ্ত কেন বলছি, রুম নাম্বার 13 ঘটনা আমি শেয়ার করেছি। ইনফ্যাক্ট এইটা শেয়ার করার পর আমি ওখানে নাম উল্লেখ করেছিলাম অনামিকা অধিকারী। ইনফ্যাক্ট কমেন্ট সেকশনে গিয়ে দেখতেও পারবে যে দিদি তুমি আমার নাম নিয়ে শেয়ার করো, কোনো প্রবলেম নেই। তো ওর ঘটনাই শেয়ার করব। ঘটনাটা 2017 থেকে শুরু হয়েছে, হ্যাঁ। তো
তখন ও কালাইন, হ্যাঁ, কাটিগড়া বলে একটা জায়গা আছে, শিলচর কালাইন কাটিগড়ার মেয়েও। তো উনি অনামিকা অধিকারী। তো ওই জায়গায় না মানে কলেজ তো ওরকম ভালো না, শিলচরে মানে মানে বরাক ভ্যালি শিলচর যে ওইখানেই ওই কলেজটা, যেটা রুম নাম্বার 13 এর ঘটনা বলেছি। এবং সেখানে কিন্তু ওটা গভর্নমেন্ট একটা কলেজ, এবং হোস্টেলটাও কিন্তু গভর্নমেন্ট চলায়, হ্যাঁ, ওইটার ফান্ড দিয়েই চলে, ঠিক আছে। তো প্রথমে যেহেতু কালাইনে ওরকম কোনো কলেজ নেই, তো অনামিকার বাবা ডিসাইড করলেন, অনামিকার এক পিসি থাকতেন, কিন্তু ওই কলেজ থেকে ওনার বাড়ি প্রায় 45-50 মিনিট লাগবে আর কি যেতে যাওয়া আসা করতে। তো বলছে প্রথমে পিসির বাড়ি থাকবে, পট করে মেয়ে সন্তান তো একটু একা একা থাকতেও অসুবিধা লাগে না। তো বলছে যে প্রথমে পিসির বাড়ি থেকে আপ ডাউন করবে, তারপরে একটা বাড়ি মানে কলেজের সামনেই বাড়ি ভাড়া করে মানে ওকে দিয়ে দেবে অনামিকাকে। হ্যাঁ, তো ও কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, অ্যান্ড সায়েন্সে প্রচুর প্র্যাকটিক্যাল থাকে। সায়েন্সের ক্লাস যদি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়, তুমিও জানো হয়তো যে 5টার বিকেল 5টা-6টাও বেজে যায় প্র্যাকটিক্যাল যেগুলি হয়। হ্যাঁ, তো ঠিক আছে, যাতায়াত করছে করছে মেয়েটা না সত্যি খুব কষ্ট হচ্ছে, এত প্র্যাকটিক্যাল ক্লাস করার পর আবার এত ঘন্টা মানে প্রায় 50 মিনিটস ট্রাভেল করে তুমি পিসির বাড়ি যাচ্ছ। তারপরে সায়েন্সের তো প্রচণ্ড প্রেশার, হ্যাঁ, আমি সব সাবজেক্টেরই প্রেশার থাকে, বাট যেহেতু প্র্যাকটিক্যালও থাকে তো একটু প্রেশার বেশি থাকে, এটা মানতে বাধ্য আমরা, ঠিক আছে। তো ঠিক আছে, তো একদিন কি হচ্ছে, বাবা এসছে, মেয়ে বলছে তো বাবা বহুত কষ্ট ওর আমার, হ্যাঁ, সিলেটেতে বলছে। তো বলছে আচ্ছা দাঁড়াবে, আমি আমি দেখছি আশেপাশে যদি ঘর পাওয়া যায় আমি তাড়াতাড়ি শিফট করিয়ে নেব। সো উনি যখন এসছেন, ওই কালাইনেই ফাতিমা এবং রুবিনা বলে দুটো মেয়ে, যে অনামিকার খুব ভালো ফ্রেন্ড, ওরাও সেম কলেজে অ্যাডমিশন নিয়েছে। তো দুই বাবার দেখা হয়েছে। তো অনামিকার কথা জিজ্ঞেস করছে, বলছে তাই তো, তাই পিসির বাড়ি আছে, মানে ও পিসির বাড়ি আছে, ভাবছি এখন একটা ঘর দেখে দিয়ে দেবো। তো বলছে ঘর কেন, মানে ঘর কেন দেখবে, হোস্টেলই তো আছে, গার্লস হোস্টেল, রুবিনা ফাতিমা ওর বন্ধুরাই তো পড়ছে, আর হোস্টেলে থাকবে টেনশন ফ্রি থাকবে, ম্যাট্রেন আছে, সবসময় একটা মানে গাইডলাইনে থাকবে, একটা সেফটি, মেয়েদের পুরো গার্লস হোস্টেল। তো বলছে তাহলে তো ভালো এই কথাটা, ঠিক আছে আমি অনামিকাকে গিয়ে বলি। তো অনামিকাকে গিয়ে বলেছে, তখন ও জুন মাসে অ্যাডমিশন নেয়, অগাস্ট মাসের কথা বলছি। তো অনামিকা বলছে যদি ভালো থাকে তাহলে কেন না। তো অনামিকা গেছে, তখন ওর বাবা চলে গেছে, বলছে আমি দেখে নেব, যদি ভালো হয় তাহলে আমি অ্যাডমিশন নিয়ে নেব। আর তখন 2007 অগাস্টে বোধহয় তখন রমজান আসবে আর কি, মানে ঈদটা আসবে, বড় ঈদটা, রোজা চলছে। ফাতিমা রুবিনা দুজনেই যেহেতু ইসলামিক সম্প্রদায়ের, তো বুঝতেই পারছো ওরা রোজা রাখছে, এবং ওই সময় কিছু একটা কারণের জন্য মেবি হয়তো ঈদের বাজার ফাজার করতেই হোক ওর বাড়িতে চলে যায়। তো ও যখন অ্যাডমিশন নিতে যায় ওর খুব ভালো লেগেছে। না, না ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। আচ্ছা, ফাউন্ডেশনটা 5 তলা হলে এটা রুম নাম্বার 13 এর ক্ষেত্রেও কিন্তু আমি বলেছি, আর বিল্ডিংটা কিন্তু একটা বিল্ডিং এরই ঘটনাই বলছি, হয়তো রুমটা আলাদা, ঠিক আছে। তো ফাউন্ডেশন 5 তলা হলেও গ্রাউন্ড ফ্লোরে তোমার সব সিনিয়ররা থাকে, সিনিয়রদের দুজন দুজন করে অ্যাকোমোডেশন। ফার্স্ট ফ্লোরে সব জুনিয়ররা থাকবে, তিনজন তিনজন করে থাকবে, অ্যান্ড উপরে কিন্তু ছাদ 5 তলা অবধি করতে হয়নি। তো ঠিক আছে, তখন মানে অনামিকার গিয়ে খুব পছন্দ হয়েছে, হ্যাঁ। আর বলছে যে দিদি, যদিও বলছে 3জন থাকবে, রুমগুলি এত বিশাল বিশাল না, 5জন আরামসে থাকতে পারবে, তো কোনো প্রবলেম হওয়ার কথাই নেই, ফাইন। আর অনামিকাও কিন্তু প্রচণ্ড সাহসী ছিল, হ্যাঁ। তো ও অ্যাডমিশন নিয়ে নিল, ফাতিমা আর রুবিনা ওকে দেখে খুব খুশি, ঠিক আছে চলো, চলছে চলছে, খুব ভালো কথা। একদিন কি হয়েছে, ও সকালে পড়ে না, ও আবার রাত্রে পড়ে। তো রাত্রে পড়ার পর, পড়াশোনা কমপ্লিট করার পর ওর একটা দিনচর্যা মানে রেগুলার রুটিন হলো, ও বাথরুমে যায়, গিয়ে ফ্রেশ হয়ে তারপর ঘুমোতে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, ওর যে দুজন রুমমেট, একজন মণিপুরি, যেহেতু বললাম তোমার শিলচরের একদম কাছেই কিন্তু মণিপুরের বর্ডার, জিরিবাম, ওটা কিন্তু পুরোপুরি পাহাড়ি এলাকা, হ্যাঁ। শিলচরের একদম পার্শ্ববর্তী এলাকা কিন্তু পাহাড়ি হয়, যেমন কালাইন ক্রস করলেও মেঘালয়ের বর্ডার যখন শুরু হয়ে যায়, পাহাড়ি এলাকা, ঠিক আছে। তো মণিপুরি মেয়েটা আছে, আর একটা বাঙালি। তো বাঙালি মেয়েটা যদিও আর্টস ব্যাকগ্রাউন্ডের, বাট যেহেতু বাঙালি, অ্যান্ড শিলচরে সিলেটি কথায় ওরা পটু, অ্যান্ড মণিপুরিটাও সায়েন্সের, তো খুব ভালো ওদের জমে গেছে। তো একদিন কি হয়েছে, তো ওরা কিন্তু আগে চলে এসছে, অনামিকা পরে এসছে। তো এখানের ভৌতিক কাণ্ডর ব্যাপারে এদের কিন্তু একটু একটু আইডিয়া হয়ে গেছে মেয়েগুলি,
কিন্তু অনামিকাকে কিছু বলেনি। নতুন এসছে, ভয় পাবে, তাই না? তো ও না মানে কাউকে ডাকেনি, বললাম আমি সাহসী খুব। ও গেছে গিয়ে না 5 মিনিটের লাগার কথা, মুখ টুক ধুয়ে আসবে, আর কতক্ষণ লাগবে? বলছে যে দিদি আমি না মানে আমি বুঝতে পারছি আমি কি করছি, বাট আমার না কন্ট্রোল নেই। বলে কি? আমি সাবান দিয়ে মুখ ধুয়েই যাচ্ছি, মুখ ধুয়েই যাচ্ছি, লাগাচ্ছি আবার ধুয়ে যাচ্ছি, সাবান আবার মানে ফেস ওয়াশ আবার লাগাচ্ছি আবার ধুয়ে যাচ্ছি, আধা ঘন্টা ধরে। হ্যাঁ। আমার মধ্যে কোনো কন্ট্রোল নেই। বাঙালি মেয়েটা বলছে ওর তো এত দেরি লাগার কথা না। ও আসার পর না মানে ও এসছে, এসে বলছে কি তারে, মানে কি রে তুই কি করছিস, তুই এতক্ষণ ধরে মুখ ধুচ্ছিস? বলছে জানি না রে, আমি নিজেও ভাবছি আমি এতক্ষণ ধরে কিতা করলাম আর কি করছি, আমি কিতা করলাম। তো ও না বুঝে গেছে, ওকে না হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেছে, চল চল ঘরের ভিতরে ঢোক, চল চল বলে ওই জিনিসটা কিন্তু স্টপ, ও কিন্তু রিভিল করেনি। তো বলছে ও কিছু না, হয়তো তুই কোনো খেয়ালে ছিলি ওর জন্য এরকম করছিস, কিচ্ছু বলেনি। বলছে না না আমি তো দেখছি, আমি বুঝতে পারছি, আমি মুখ ধুয়ে যাচ্ছি, ফেস ওয়াশ লাগাচ্ছি, আমি সবই বুঝতে পারছি, মাথার মধ্যে কোনো কিছু চলছিল না, কেন কেন করছি বুঝতে পারছি না। একটা কথা আমি সবসময় বলি, ইনফ্যাক্ট আমার শ্রোতা বন্ধুরাও জানে, ওরা কিন্তু সবার আগে মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করে, মাইন্ড নিয়ে খেলা করে, ঠিক আছে? তুমি পার্শিয়ালি বলো বা পুরো পজেস বলো, সবার আগে কিন্তু তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। ফার্স্ট স্টার্টিং কিন্তু অনামিকার হয়ে গেছে। ঠিক আছে। তো এরকম করে থাকছে। তো একদিন অনামিকা ওই হয় না বিকেলবেলা স্ন্যাক্স বাগেরা খেতে যায়। তো বলছে যে সব হোস্টেলে তো কিতাকিতি ভূতের ঘটনা শুনি, হ্যাঁ? আমরা হোস্টেলে নাইনি। মানে আমাদের হোস্টেলে কোনো ভূতের ঘটনা নাইনি। কিন্তু সিনিয়রগুলি না বলছে, "কি সব ভূত, ভূত করছিস? কোনো কিছু নেই।" হ্যাঁ? তো তখন একটা মানে সিনিয়রই বলছে, "না, একদম যে নয় তাও না। অনেক কিছু তো ফিল করতে পারি। বাট এইসব কথা মুখে না আনলেই ভালো।" তখন আবার অনামিকা নিজেই বলছে, "দূর এটা তোমার ব্যাহাম হয়তো। তুমি তো এমনি, এমনি ভাবছোই। ভূত, ভূত কিছু আছে নাকি?" নিজেই বলছে আবার। ঠিক আছে? তো সেকেন্ড ঘটনাটা বলছি কি হয়েছে। তো একবার অনামিকার ভোর 6:30টার সময় একটা টিউশন আছে। টিউশন থেকে এসে আবার ও কলেজ করে। তো কি হয়েছে, ঐদিন রাত্রেবেলা যেহেতু পড়াশোনা করছে, আর ঐদিন না ওর রুমে ইসলামিক সম্প্রদায়ের মেয়েটা, যেহেতু ঈদ, ওরা ঈদে চলে গেছে। এটা 2017 এর কথাই বলছি, হ্যাঁ? তো মানে লাগাতার 2 ঘটনা ঘটেছে। তো ও না হ্যাঁ, ওয়াশরুমে যাবে। তো ও তো ভয় ডর পায় না কিছু। তো বেরিয়েছে। আচ্ছা, ওদের আমি আগেও বলেছি রুম নাম্বার 13 এ ওদের কিন্তু এল শেপে। হুম? মানে এল শেপের যে কোনাটা মানে বড়টা আর ছোটটা যখন এল যে এই কোনাটার মধ্যে তোমার ওয়াশরুম। তোমার ধরো এটা অনেক পুরানা বিল্ডিং তো। তোমার ইউরিন করার জন্য আলাদা 3টে রুম, মানে আলাদা বাথরুম, পটি করার জন্য আলাদা বাথরুম 3টে, স্নানের জন্য 5টা বাথরুম। আলাদা, আলাদা সব, হ্যাঁ? তো ফাতিমা, রুবিনা ওর একদম পাশেই। কিন্তু ও যদি মানে টয়লেটে যেতে হয় তাহলে ফাতিমা, রুবিনার এদিকে না। ধরো ডান দিকে গেলে ফাতিমা, রুবিনার রুমটা, আর বাঁদিকে গেলে হলো তোমার মানে টয়লেটটা পড়বে। আর বাঁয়ের দিকের ইয়েতেই পাশেই একটা রুম আছে। তো ও যখন গেছে, গিয়ে দেখি কি যে ওদের রুম খোলা, মানে পাশের রুমটা খোলা, লাইট ফাইট জ্বলছে, হ্যাঁ? তারপর ও যখন ওয়াশরুমে যাচ্ছে, তখন না একটা স্পষ্ট এরকম হাসির আওয়াজ পেলাম। হি হি হি। বাপরে, এত সকাল রাতের বেলা কি এত চিত্ত সুখ লাগলো এরকম করে হাসছে। আর বলছে যে ওই মানে পার্টিকুলার ওই রুমের মেয়েটা না এরকম করে পিকুলিয়ার ভাবেই হাসে, হ্যাঁ? যদিও এরকম না, বাট পিকুলিয়ার। সবাই আমরা ওর হাসি নিয়ে একটু খিল্লি উড়াতাম আর কি, যে কিভাবে হাসিস তুই। তো যখন ও ইয়েতে গেল, বাথরুমে ওয়াশরুমে যেতে গেল, তখন হি 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 এরকম করে, যেমন কেউ হয় না ব্যঙ্গ করে। না, ও শুনছে, মানে ওই রুম থেকে আসছে আওয়াজ, আর স্পষ্ট, যেহেতু পিন ড্রপ সাইলেন্ট রাত্রেবেলা, হ্যাঁ? তো ও যখন বাথরুম করে আসছে, উমা দেখে আস্তে আস্তে সব ধুমধাম করে দরজা টরজা বন্ধ, লাইট ফাইট অফ। বলে বাবা, এত খিল্লি হা হা হি করে এত তাড়াতাড়ি আবার ঘুমোতেও চলে গেল লাইট লুইট অফ করে। তো ও এসছে পরের দিন সকালে 6:30টার সময় ওর টিউশনে যখন বেরোতে যাচ্ছে, দেখি ওই রুমে এই বড় একটা তালা। বলছে বাপ রে, রাত্রেবেলা হা হা হি হি করে আবার সকাল সকাল বেরিয়েও গেছে, হ্যাঁ? তখন কিচ্ছু বলেনি। তো ইয়ে ঠিক হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে টিউশনে গেছে। টিউশন থেকে আসার পর তখন ওর জুনিয়রটা, যেহেতু বললাম মণিপুরিটা ছিল, অ্যান্ড ইসলামিক সম্প্রদায়, ও তো চলে গেছে ঈদ মানাতে। তো বলছে যে এই কি রে, ওই পাশের বাড়ির মানে পাশের রুমের মেয়েটা এত সকালে কোথায় গেছে? বলছে কোন রুমের? বলছে ওই যে আমরা যে এই সাইডে পাশের লাগু আছে। তো বলছে ও তো কালকে দুপুরেই চলে গেছে, ম্যাট্রেনকে তো অ্যাপ্লিকেশন আমার সামনে দিল, মানে আমি যখন, তুমি তো ছিলে না, চাবিটা দিতে গেছি, তো ম্যাট্রেনের সামনে অ্যাপ্লিকেশন দিল, ওরা তো দুজনেই নেই। বলছে কি তা, মানে তুই কি বলছিস? আমি কালকে রাত্রে, মানে বলছি কি আমি না বলতে গিয়েও থেমে গেছি, যে ও আবার না ভয় পেয়ে যায়
এরকম করে মানে আমি না আজ এখানে ৪-৫টা ঘটনার উল্লেখ করব, বাট দ্যাট ডাজ নট মিন ৪-৫টা ঘটনাই হয়েছে। এখানে নিত্যদিন কিছু না কিছু ছোট, ছোট ঘটনা ঘটতেই থাকতো। যেগুলি মেইন আমি ওগুলির মধ্যেই ফোকাস করছি, হ্যাঁ? এই গেল। তো এরকম করতে, করতে 2019 এসছে। এগেইন ঈদের সিজন, হুম? এইবার অনামিকার সঙ্গে মারাত্মক একটা ঘটনা ঘটলো। আচ্ছা, অনামিকা যেহেতু ডাকুবুকু ছিল, আমি বলেছিলাম ওদের সিনিয়র হলে কিন্তু নিচের রুমে পাঠিয়ে দেয় আর জুনিয়রদের উপরের রুমে। যেহেতু অনামিকা খুব সাহসী, ম্যাট্রেন বলেছে ঠিক আছে, আর আমি বলেছিলাম সিনিয়র হলে ২ জন অ্যাকোমোডেশন। তো অনামিকা যখন ওর ১ বছর কমপ্লিট হয়ে গেছে, তো তখনই বলেছিল যে আমাকে তখন নিচের রুমে দেওয়ার দরকার। তো ম্যাট্রেন বলছে না, তুমি উপরে থাকো, আমি ২ জন করেই দেবো, হ্যাঁ? তোমার সঙ্গে একজন জুনিয়রকে দিয়ে দেবো, ২ জনই থাকবো, কিন্তু তুমি উপরে থাকো। কারণ তোমাকে দেখলে না মেয়েগুলি সাহস পায়, হ্যাঁ? তো বলেছে এরকমও হয়েছে রুমকিদি নিচের ফ্লোরে যে সিনিয়ররা ধরো বাথরুমে যাবে, ওর রুমমেট নেই, আমাকে ফোন করে বলছে অনামিকা তুই একটু দাঁড়ান না, আমি টয়লেটে যাবো। ও এতটাই সাহসী ছিল। তো এই সাহসী মেয়ের সঙ্গে কি ঘটেছে শোনো। ওই দিন কি হয়েছে, ওই তখনও আবার রমজানের সময় চলে এসছে। আর ফাতিমা রুবিনার কাছে কিন্তু কিছু কিছু কথা বলেছে। তখন ফাতিমা রুবিনা বলেছে তুই একটা কাজ করিস, আমরা তো জানি ওরা না জমজমের জল যে ওই জলটা ছিটাতো, অ্যান্ড তোমার কি বলে ওই ওদের যে আয়াতুল কুরসি ওটা পড়তো। তো একবার কি হয়েছে মানে এই ঘটনাটার কিছুদিন আগে, তখন রোজা চলছে, ফাতিমা রুবিনা তখনও মানে আছে আর কি, রোজা ওরা করে। তখন আমি বললাম তখন কিন্তু ওর উপরে যদিও ৩ জন অ্যাকোমোডেশন, ও যেহেতু সিনিয়র ওকে কিন্তু একজনের সঙ্গে ইয়ে করেছে, আর সঙ্গে ফাতিমা রুবিনাকেও রেখেছে, কিন্তু ওখানে ২ জনের অ্যাকোমোডেশন। মানে উপরের ফ্লোরে যদিও জুনিয়র থাকতে মানে জুনিয়রদের জন্য, কিন্তু এই পার্টিকুলারলি এই ৩ জন স্টুডেন্ট সিনিয়র স্টুডেন্টকে উপরে রেখেছে, যেহেতু ওরা সাহসী। একদম লাগোয়া রুমটাই ফাতিমা রুবিনার ছিল। তো একদিন কি হয়েছে, আসামে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, ঠিক আছে? প্রচন্ড ঝড় বৃষ্টি হয়। তো ওর সঙ্গে জুনিয়রটা মানে ও শুয়ে আছে মোবাইল দেখছে, আর অনামিকাও মোবাইল দেখছে, হুম? বলছে যে ঝড় বৃষ্টি হচ্ছে রুমকিদি। তখন কি হয়েছে জানো তো, হঠাৎ দেখে মানে জলের মধ্যে পুকুর বা কোনো জায়গায় জল স্টাক হয়ে গেলে তুমি পা দিয়ে ছপ 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 আওয়াজ করলে যেটা হয়, এক্স্যাক্টলি ওই আওয়াজ। বলছে এত রাত্রে কারাবারে এত সুখ হলো যে জলের মধ্যে ছাপ ছাপ, তার উপর এত মানে এত তুফান দিচ্ছে কেউ বেরোতে পারবে না। ঠিক আছে, ফাইন। ও দেখছে কি দৌড়ে যেমন ওর ফ্লোরে ওর রুমে আসছে, রুম থেকে এসে আবার সিঁড়ি অব্দি যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। তারপর জুনিয়রটা না এরকম করে ওর দিকে তাকিয়েছে, বলছে দিদি তা কি তা ওর মানে এটা কি হচ্ছে? তো বলছে যে দাঁড়া তো শুনি। উমা শুনতে শুনতে বলতে বলতে না, আচ্ছা তুমি যখন দরজায় এরকম এরকম নক করবে, হ্যাঁ, ঘুষি টাইপের একটা আলাদা হয়, আর যদি এরকম হয় এটা কিন্তু আলাদা। স্পষ্ট বুঝতে পারছি হাতুর তালিটা দিয়ে কেউ এরকম করে ধাক্কা দিচ্ছে। ও তো দৌড়ে একদম পুরো অনামিকার বিছানায় চলে গেছে, বলছে দিদি এটা কি? তখন অনামিকা বলছে তুমি মানে চিৎকার করে বলছে তুমি কে? তুমি কি নিচের কেউ? তুমি যদি ইয়ার্কি মারতে আসছো প্লিজ এগুলি ইয়ার্কি মারবে না, এটা ইয়ার্কি মারার সময় না। আর তুমি যদি অন্য লোকের কেউ হয়, আমরা জানি না আমরা কোনো রকমের অপরাধ করছি কিনা, তোমাকে কোনো রকমের মানে কষ্ট দিয়েছে কিনা, তাহলে আমাদেরকে ক্ষমা করো, কিন্তু তোমার এই যে প্রেজেন্সটা আমাদেরকে প্রচন্ড ভয় দেখাচ্ছে, আমরা ভয়ার্ত হয়ে রয়েছি, প্লিজ তুমি চলে যাও। হ্যাঁ? বলছে জানো তো এই কথা হওয়ার পরে না সব চুপ, কিচ্ছু নেই, একদম চুপ। পরের দিন সকালে যখন ফাতিমা রুবিনাকে বলেছে, তো বলছে তুই একটা কাজ কর, তুই যখন ঘরে যাবি কিছু গঙ্গা জল ঠল তোদের যেটা ধর্মের যেটা ওটা নিয়ে আসিস, আমরা কিন্তু ওই জমজমের জলই ছিটাই, কালকে আমরাও পেয়েছি সেম। এবং যখনই এই জিনিসটা আমাদের ঘরেও যখন নক করেছে আমরা জমজমের পানি ছুঁড়ে ফেলেছি। আর রুবিনার পাশেই ছিল একজন পীর বাবার দরগা, ও তেল পোড়া জল পোড়া নিয়ে আসতো, থাকতে তো হবে তাই না? আর সবার কাছে তো অত পয়সা নেই বাবা, সবসময় ঘর ভাড়া করে থাকবে, পসিবল নয়, হ্যাঁ? সবার তো মনিটারি কন্ডিশন একরকম থাকে না। তো ঠিক আছে, তখন এখন আসছে তোমার ঈদের সময়। ঈদের সময় আসার পর কি হয়েছে, তো ফাতিমা রুবিনারা মানে ওই মেয়েটা, যেই মেয়েটা জুনিয়র মেয়েটা ইয়ের সঙ্গে থাকতো, ও কিন্তু ইসলামিক সম্প্রদায় ছিল, যেহেতু জুনিয়র স্কুল মানে বাড়িতে তাড়াতাড়ি চলে গেছে, হ্যাঁ। আর ফাতিমা রুবিনা হয়তো পরের দিন যাবে, ও কিন্তু পুরোপুরি একা। ওই দিন অনামিকার সঙ্গে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে না, এই যে ডাকুবুকু মেয়েটা, যে সাহসী মেয়েটা, সেও কিন্তু আজও হয়তো ওই রাত্র কথা ভাবলেও কেঁপে ওঠে। হুম। ও একা একা শুয়ে আছে, অ্যান্ড ওদের আমি বললাম প্রচন্ড বড় রুম, ৫ জনের অ্যাকোমোডেশন হয়ে যায়, তো ওরকম তো ৩টা তোমার জানলা আছে, পর্দা আছে, হ্যাঁ। আর ওর যে বিছানার মধ্যে কার্লন, এখন তুমি যদি গদি হয়, গদিতে বসলে কিন্তু অতটা ইয়ে হয় না, ধরো তুমি শুয়ে আছো বা বসে আছো, আর ধরো আরেকজন কেউ বসলো, তো কার্লন হলে কি হয় দেবে যাবে, আর গদিতে কিন্তু ওরকম ডাববে না। তো বলছে শুয়ে আছে রুমকিদি জানো, আমার এই ধরো আমার থায়ের পাশে কার্লনটা না এরকম তো দেবে গেছে, অ্যাজ ইফ কেউ বসেছে। আমি না নড়াচড়া হয়ে এরকম করে বসে গেছি শোয়ার থেকে।
আমি মোবাইলেই দেখছিলাম। তো আমি ওঠার পর দেখি ওই যে জিনিসটা উঠে গেছে, আর কার্লনটা আবার আপনি আপ উঠে গেছে। ওঠার পর ওর যে বেডটা না, তোমার একটা দেওয়াল সাটা ছিল একদিকটা, বাদ বাকি তিনটা কিন্তু খোলা ছিল। বলছে জিনিসটা না এরকম করে খালি ঘুরছে, মানে কি বলবো বলো তো, মানে খুব দ্রুত পায়ে যেমন বিচরণ করলে যেরকম হয় ওরকম ঘুরছে। আর মানে ও অনামিকাকে শুনছে না ওর উপস্থিতি টের পাওয়াচ্ছে কিছু বুঝতে পারছে না। অনামিকা না প্রচন্ড ভয় পেয়ে গেছে। আচ্ছা, যেহেতু ফাতিমা রুমিনার রুমটা একদম দেওয়াল সাটা ছিল, ওরা না এরকম করে দেওয়ালে ব্যাং করতো, মানে জাগা নাকি এরকম ব্যাং করতো। তো ও না এরকম করে ফাতিমা রুবিনাকে ডাকছে, ফাতিমা রুবিনা শুনরে নি, মানে শুনছিস নাকি মানে কথা বল না, কথা বল না, ফাতিমা রুবিনা শুনরে, কিছু আওয়াজ আয় না। হ্যাঁ, আবার ওই যে আমি বলেছিলাম ওই রুমে যে হি হি হি, সেম হাসি ওই রুমে যেমন বিচরণ করছে, তোর সঙ্গে হি 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 এরকম করে হাসছে। ও তো স্পষ্ট টের পাচ্ছে ও রুমের থেকেই আসছে। বলছে আমি জানি না ওই অবধি, মানে আমি ঘড়ি তখন দেখিনি কটা বাজে। আমি না ফাতিমা রুবিনাকে ডাকতে ডাকতে আমি বেহুশ হয়ে গেছি, আমি না বুঝতে পারিনি, মানে এটাকে অজ্ঞানই বলবো, কারণ আমার ওই রকমের হুঁশ ছিল না। যখন আমার হুঁশ এসছে দেখি 2:45 বাজে ঘড়িতে। আর আমি যখন উঠে বসেছি রুমকিতে, আবার সেম ও যে ফেইন্ট হয়ে পড়েছিল। অ্যান্ড একটা মানুষ যখন ফেইন্ট হয়ে যায়, যখন উঠে না কিন্তু দুর্বল হয়ে যায়, কষ্ট করে উঠেছে, আবার সেই সেম, আবার হি হি, মানে ও যতক্ষণ ফেইন্ট ছিল ও কিন্তু জিনিসটা ওইখানেই উপস্থিত ছিল। অনেক কষ্ট করে ফাতিমা রুবিনাকে এবার ফোন লাগিয়েছে। তো রুবিনারটা সুইচ অফ ছিল, ফাতিমারটা অ্যাঙ্গেজ আসছে। ও না মনে মনে ভাবছি এত রাত্রে বয়ফ্রেন্ডও নেই দুটো মেয়ের, যে কার সঙ্গে কথা বলবে এই রাত্রে 2:45 বাজে। ওই তো জিনিসটা এত উৎপাত লাগিয়েছে। পরে না অনামিকা বলে না, দেয়ালে হয়তো পিঠ থেকে গেলে মানুষ হয়তো অনেক সাহসী হয়ে ওঠে। ও না পারতে কি বলেছে, তুমি যেই হও আমি জানি না কে, আমি তোমার কোনো ক্ষতি করেছি কিনা আমি জানি না, যদি করে থাকি সত্যি কথা বলতে আমি কোনোদিনও জানে অজান্তে হয়তো তোমার ক্ষতি করতে চাইনি, হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, তুমি চলে যাও, আমি কিন্তু পারছি না, আমি আর পারছি না। আর তুমি যদি না যাও তোমার এমন ব্যবস্থা করব তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আছো তো অনেক দিন ধরে, আমিও দেখি হোস্টেলে তুমি কিভাবে থাকো। বলছি রুমকিতে এই কথা বলার 2 মিনিট পর গায়েব, নেই। সারা রাত্র মেয়েটা বসে আছে অ্যান্ড ঠাকুরের নাম চ্যান্ট করে যাচ্ছে জাস্ট। আচ্ছা, আরেকটা কথা বলছি, ওখানে না তোমার যেহেতু পুরানা না, সিটকানিগুলি ঠাপ করে খুললে কিন্তু ঠাপ করে আওয়াজ হয়। পাশেই রুবিনারা যে উঠেছে ঠাপ করে, যেহেতু ওই দিন ওরা বাড়ি যাবে ঈদের জন্য, ঠাপ করে উঠেছে। ও কোনো মতো দরজা খুলে মানে ফাতিমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না। বলছি ফাতিমা তো অবাক, এই মেয়ে কাঁদে কেন, এই মেয়ে তো মানে কাঁদনেওয়ালা মেয়ে নয়। তো বলছে যে কি হয়েছে তোর, বলছে কালকে জানোস নি আমার লেগে কিতা কিতা মানে কি হয়েছে সব খুলে বললো। বলছে আমি কতবার ডেকেছি, বলছে আমি শুনিনি রে, তুই যে ডেকেছিস, ডাকলে কি আসতাম না, বলছে জানি তো তুই আসতে, ওর জন্যই তো তোকে ডেকেছি। আর বলছে তোকে ফোনও করেছি, বলছে না আমার ফোন তো চার্জে ছিল, কাউকে ফোন করিনি আমরা, চার্জে ছিল, অন ছিল রে। বলছে ফোন পাইনি রে বলে কান্না শুরু। তখন ফাতিমা বলছে তুই এই আজকে তুই এখানে থাকবি না, যেহেতু ও নেই, থাকবি না, তুই যা, মাসি মেশোকে সব খুলে বলবি, প্রোটেকশন নিয়ে আয়, আমরাও কিন্তু প্রোটেকশন নিয়ে আসি, আর ওটার জন্যই হয়তো এতদিন ধরে থাকতে পারছি, তুই প্রোটেকশন নিয়ে আয়। তো ওই যে অনামিকা গেল এবং প্রোটেকশন নিয়ে পরে এসে অনেক রকমের কাণ্ডই ঘটেছে, কিন্তু স্টিল মানে কি বলবো, তথাপি আর কি সার্ভাইভ করে গেছে, ঘটনা শেষ হয়নি। এখানে শেষ নেই, হয়নি। এইটা টেলিকাস্ট করার পর আমার চ্যানেলে ও যখন আমার এই এপিসোডটা ওই সিনিয়র যারা স্পেশালি পার্টিকুলারলি সো কল্ড কলেজের হোস্টেলের স্টুডেন্ট ওদের সঙ্গে শেয়ার করে, তখন আস্তে আস্তে আরও ঘটনা বেরিয়ে এসছে। একজন সিনিয়র শেয়ার করেছে যে ওর সঙ্গে মানে কি হয়েছে। অনামিকাটা মানে এখন শেষ হলো সবে। হ্যাঁ, এখন ওর সঙ্গে মানে সিনিয়র সঙ্গে কি হয়েছে সিনিয়রদের সাথে যেটা ওটা বলছি। এবার হ্যাঁ, নট অনলি সিনিয়র, বটানি টিচারের যখন উপস্থিতির সময় ওরা একটা জিনিস ফিল করতে পেরেছে, বলছি। তো সিনিয়র বলছে একদিন কি হয়েছে, ও রুমে একা, অবভিয়াসলি জুনিয়রটা হয়তো বা ওর রুমমেট কোথাও গেছিল, ও একা শুয়ে আছে। তো ওর সব হোস্টেলে একটা স্টাডি টেবিল দেওয়া থাকে বাচ্চাদের পড়ার জন্য। হ্যাঁ, তো ও না পড়ে ঠরে উঠে শুয়েছে, হঠাৎ ও না জাস্ট মানে
প্যাসেজে একটা লাইট জ্বলে, লাইটটা কিন্তু তোমার মোটামুটি আলো আঁধারি পরিবেশ সৃষ্টি করলে হয় না, তুমি চোখে শোয়া হয়ে যায়, তুমি কিন্তু হুম, দেখতে হুম, পারো। হুম, হুম। বলছে আমি দেখছি আমার ওই স্টাডি টেবিলের চেয়ারে কেউ হাঁটু মুড়ে, চেয়ারটার মধ্যে হাঁটু মুড়ে হাতটাকে এরকম করে মাথা এরকম করে নিচু করে বসে আছে। ও না এরকম প্রথমে তো আর চোখে দেখেছে, তারপর এরকম করে দেখেছে, মানে ভুল না তো, না ঠিক বসে আছে। এবং ওর দেখতে দেখতে জিনিসটা না উঠেছে, উঠে পাটা কিন্তু হাওয়ায় দুলছে, and প্রচন্ড লম্বা জিনিসটা। হ্যাঁ, তো এটা মেল না ফিমেল ওইটুকুনি বোঝার বোধহয় ও এতটাই ভয়ার্ত ছিল, বেচারির কোনো সাহস ছিল না, এবং ওর চোখের সামনে ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে গেছে। আফটার দ্যাট ও তো সারাদিন হনুমান চালিসা পড়ে তারপর দিন দেন অ্যান্ড দেন যা যা প্রোটেকশন নেওয়ার নিয়েছে। এটা গেল সিনিয়রের সঙ্গে। আরেকদিন কি হয়েছে, কোভিড চলছিল। তো কোভিড যখন মোটামুটি আর কি একটা জনতা কারফিউ এসব চলছে, হ্যাঁ, আর তখন ওদের কলেজ থেকে বলেছে কেউ অনলাইনে দিতে চাইলে তোমরা এক্সাম, যেহেতু ফাইনাল টার্ম ছিল ওদের, অনলাইনেও দিতে পারো, আর যারা অফলাইনে দিতে চাও, কারণ আমি বললাম এই কলেজে আশেপাশের এমন অনেক গ্রামগঞ্জের থেকে স্টুডেন্ট আসে কৌশিক, যেখানে হয়তো ওয়াইফাই কানেকশন ওরকম স্ট্রং না, আর পরীক্ষাতে তুমি কানেকশন ফেল হয়ে গেলে বুঝতে পারছো তো। একদমই। তো ওরা ডিসাইড করেছে অফলাইনে দেবো, তো অফলাইনে স্টুডেন্টের জন্য হোস্টেলটা খোলা হলো। অনামিকার বাবা যেহেতু অনেক কিছু শুনে ফেলেছিলেন, বলছে লাগে আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে আসবো, আমি বসে থাকবো, তুমি আর হোস্টেল থেকে পরীক্ষা দেওয়ার দরকার নেই। এই কথাটা আর হয় না, যে একে তো করোনার ওই রকম ট্রমা আমরা একদম, ছিলাম, ট্রমায়। তো একদম। হোস্টেল মেটসদেরকে বলেনি, যখন আস্তে আস্তে ওরা বুঝতে পারে হোস্টেলে অনামিকা আসবে না, তখন বলছে তুই আমাদেরকে বললি না কেন, আমরা তাহলে আরেকটু প্রোটেকশন নিয়ে আসতাম, আমি তো জানি তুই আসবি, ওই সাহসেই আমরা এসেছিলাম। তো বলছে না, বাবা এরকম বললো যে বাবাই আমাকে আপ ডাউন করাবে, ঠিক আছে। তো বলছে জানোস নি কিতা হয়েছে আমরা লগে, মানে জানিস আমাদের সঙ্গে কি হয়েছে, বলছে কি হয়েছে, মানে ওরা অলরেডি করোনার সময় এসছে। তো ওদের একজন বটানি টিচার ছিল, যে এই হোস্টেলের ওই ম্যানেজিং, মানে যারা আর কি ইয়ে করে অথরিটি, ওনার মধ্যে একজন মেম্বার ছিল, বাদ বাকি মেল হলেও এই বটানি টিচার ফিমেল ছিলেন এবং ওনার মেম্বার ছিলেন, এবং উনি প্রচন্ড ভালো ছিলেন। হয় না অনেক সময় রিলায়েন্স বা ওই বিশাল আমাদের ওখানে, মানে এগুলি তো আছে শিলচরে এখন, তো কুপন টুপন নিলে স্টুডেন্টদেরকে দিত, বলছে তোমরা যেটা লাগে নিয়ে এসো, ডিসকাউন্টে পেয়ে যাবে, একদম, এতটাই হ্যাঁ, ভালো, হ্যাঁ। নিজের বাচ্চার মতো ভালোবাসতো। হ্যাঁ, তো উনি একদিন এসছেন, এসে বলছে যে উনি ইন্সপেকশন করতে এসছে যে কি বাচ্চাগুলিকে ভালো ভালো খাওয়া দাওয়া হচ্ছে কিনা সবকিছু। তো বলছে মানে উনি না জাস্ট সিঁড়িটা ক্রস করে এসে সেখানে পেছনে কিন্তু একটা, মানে উনি দাঁড়িয়েছে তারপরে কিন্তু দেওয়াল, তারপর উনি মানে সব স্টুডেন্টরা ওনার সঙ্গে দেখা করতে এসছে। অ্যান্ড যেহেতু কোভিড চলছিলই, মানে শীতল হলেও একটা ডিস্টেন্স মেনটেন করেই কিন্তু সবাই দাঁড়িয়েছিল। হ্যাঁ, তো তখন টিচারটা জিজ্ঞেস করছে তোমরা কি খাচ্ছ, তোমাদেরকে ভালো খাওয়া দিচ্ছে তো। তখন না হঠাৎ না ওরা সবাই দেখছে, প্রত্যেকটা স্টুডেন্ট, ধরো ওখানে 30টা স্টুডেন্ট দাঁড়ানো, প্রত্যেকটা স্টুডেন্ট দেখছে এই ম্যাডামের পেছনে একটা মেয়ে দাঁড়ানো, ওই ধরো 16-17 বছরে। তো ওরা ভাবছে হয়তো হাউস হেল্পার ম্যাডাম নিয়ে এসছে। হ্যাঁ, তো বলছে যে হ্যাঁ ম্যাডাম মোটামুটি, বলে চলো তো ডাইনিং রুমে চলো, কিচেন রুমে দেখবো কি কি রান্না করছে, ভালো করে খাওয়াচ্ছে তো বাচ্চাগুলিকে। তো ওরা না দেখছে ম্যাডামের পেছনে এরকম করে দাঁড়িয়ে আছে, তো ম্যাডাম আগে গেছে, অ্যান্ড ম্যাডাম যাচ্ছে তো এরকম করে, জাস্ট এরকম করে দেখে এরকম করে ঘুরেছে, মেয়েটা দেখেনি। তো অনামিকা বলছে যে ওরা যেই জায়গার কথা বলেছে রুমকিদি, মেয়েটার যদি যেতে হয় ওদের সামনে দিয়ে যেতে হবে, এদিক দিয়ে গেলে ওদের সামনে দিয়ে যেতে হবে, ডাইনিং রুমে গেলে ওদের সামনে দিয়ে যেতে হবে, চোখের নিমিশে নেই। অ্যান্ড ম্যাডামকে তো ফ্যাল ফ্যাল করে ওরা তাকিয়ে রয়েছে, ম্যাডাম বলছে কি হয়েছে তোমরা আসো বলছি, ম্যাডামকে কিছু বলেনি। পরের দিন সিসিটিভি ফুটেজে দেখেছে ওখানে শুধু ম্যাডাম দাঁড়িয়েই কথা বলছিল, ওই মেয়েটার কিন্তু কোনো কিছু ছিল না, মেয়েটা ছিলই না। তো বোঝাই যাচ্ছে ওই জিনিসটা কি ছিল। তো এরকম একাধিক যারা হোস্টেলে থাকে, এখন যদি বলো যে বন্ধ হয়ে গেছে, না কৌশিক বন্ধ হয়নি, এই হোস্টেলে তো থাকেনি, আমার বড় যা আগেও বলেছে মানসী দাস, তো ওই দীপ, মানে আমার ওই দীপ ভাই আর কি, যা ও হলো ওই কলেজের স্টুডেন্ট, তো দীপ ভাই আমাকে আগেও বলেছিলাম যে ও বলেছে রুমকি বহুত হয় এই হোস্টেলে, তো যারা হোস্টেলে থাকতো না সকালবেলা থেকে তারা শুরু করতো, আমি এমনিই ভয় পাই, তো আমাকে বলতো আমরা এসব বলিস না, আমাকে বলিস না। তো দিদিভাইকে বললাম দিদিভাই স্টপ হয়েছে, মানে আসার আগে যেহেতু আমি জানি এই ঘটনাটা আমাকে তোমার সামনে প্রেজেন্ট করতে হবে, বলছে না না রুমকি কোনো কিছু স্টপ হয়নি, ওই সবাই প্রোটেকশন নিয়েই আছে। আচ্ছা আরেকটা কথা তো বলতে পারো যে হোস্টেলের তো ম্যাট্রনের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তো ওটা এখন আর তো এখানে ইয়ে করছি না, অ্যাটাচ করছি না। তো বলতে পারো যে সবাই যখন সবকিছু জানে হোস্টেলের কিছু প্রোটেকশন কেন করছে না, হ্যাঁ। তাই না? চেষ্টা করেছে, ফুলফিল করতে পারেনি, সাকসিড হতে পারেনি, যেমন চলার তেমনই চলছে। কিছু কিছু জিনিসের উপর তুমি কন্ট্রোল করতে পারো না, সে যতই পজিটিভ শক্তি হোক। তো ইটস বেটার, আমরা বলে না অরা বন্ধন, বা আমরা দেহ গাত্র বন্ধন, বা আমরা গঙ্গা জল, যে যেরকম ধর্ম মানে
ধর্মীয় হই না কেন, জমজমের পানি হোক বা হলি ওয়াটার হোক বা আমাদের গঙ্গাচল, ওইসব নিয়ে কিন্তু প্রোটেকশন নিয়ে থাকছে ওরা। যেমনটা বললাম রুম নাম্বার 13-এও বলেছি অনেক রকমের হনুমান চালিসা ফটো টটো দিয়েছিল। হুম, হুম, এটা 1 বছর কিন্তু ওই রুমে ছিল। তো এই ছিল একটা ঘটনা, হোপসো সকলের পছন্দ হয়েছে। একদম। দিদি, তুমি মায়াং নিয়ে তো যা যা বলেছো আমার চ্যানেলে সব, মানে দুটো এপিসোডই হিট হয়েছে। তো আমি এখন চাইবো মায়াং নিয়ে এমন কোনো কথা বলো যেটা তুমি কোনো ভাবে আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা, মায়াং নিয়ে আমি বললাম প্রচুর প্রচুর তথ্য আছে। হ্যাঁ, আগের দুটো শেষ হবে এপিসোডেও না। হবে না, এখানেও হবে না। তুমি বলেছিলে মাত্র 10%ও আমি হ্যাঁ, বলিনি। তো আমি কিন্তু রিসেন্টলি মায়াং ভিজিট করেছি। হ্যাঁ, আমি দেখেছি। ডকুমেন্টারি একটা চলে এসছে। এখন অনেকে বলেন যে এই কথাগুলি তো মানে এমনিও শোনা যায় না, শোনা যায় না। হুম, দেখে বলা আর শুনে বলার মধ্যে পার্থক্য আছে। হুম, রিসেন্টলি করুণানাথ যে কেয়ারটেকার ওনার সঙ্গে পুরোপুরি থরলি একটা ইন্টারভিউ নেই, যেটা আমার ডকুমেন্টারিতে ইচ অ্যান্ড এভরিথিং, কে অদৃশ্য হতে পারতো, কি করে হতে পারতো। ওখানে অনেকেই বলে না যে মায়াংয়ের বেজের নাম দিন, ডকুমেন্টারিতে প্রত্যেকজন বেজের নাম আমি দিয়ে দিয়েছি, যেমন ফিমেল বেজ থেকে ধরে ক্যালোবার তো শুধু একজনের বেজের নাম বলেছি, হুম, হুম, এখানে হুম। আরো অনেক অনেক বেজের নাম আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই তো গেল মায়াংয়ের প্রচুর প্রচুর জিনিস, যেটা আর কি হয়তো আপনারা আমার মুখে শুনেছেন, এখন ভিজুয়ালও করতে পারবেন পুরো ভিডিওটাতে, হুম। ঠিক আছে। তো লাস্ট যেটা বলিনি সেটা বলি, ঠিক আছে। মায়াংয়ে কিন্তু নরবলি হতো। আমি মানে যদিও আমার জিনিসটা আমি নিজেই ভয় পেয়ে গেছি, কিন্তু সেই কেয়ারটেকার আমাকে বললেন, অ্যান্ড উনি আমাকে চিনেছেন। অ্যাকচুয়ালি কি বলতো, যারা বেশি প্রশ্ন করে মানুষ কিন্তু ওদেরকে মনে রাখে। আমাকে বলছে আপনা সিনাকি সিনাকি যেন লাখি আছে, বলে আপনাকে চেনা চেনা কি চেনা চেনা, হ্যাঁ লাগছে। লাগছে। আমি আপনাকে এত কোয়েশ্চেন করেছি, সেদিন হয়তো ভিডিও করিনি, বাট হুম, এবার কিন্তু আমি ভিডিও করব, তো উইথ পারমিশন নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, একদম। হ্যাঁ। তো তারপর বলছে যাই হোক, তো উনি এটাও বলেছেন যে আর তুমি আমি এত ফেমাস হয়ে গেছো না কেকে পডকাস্টে এসে, তোমাকে সবাই চেনে। আচ্ছা বাবা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চারিদিক থেকে ফোন করছে যে আমার ওই যে মায়াং নিয়ে যিনি বলেছেন না, ইরম কি বলে যে নামে আছে। না, এটাই আমি বলতে চাইছি, জানো তো। মায়ং নিয়ে যেমন আমি সবসময় বলি কি, আমি ফেভারই বলি, কারণ কি মানুষগুলি প্রচন্ড সিম্পল, হুম, বহুত সরল সেরা। ওদেরকে কেন এরকম ভাবে বানিয়ে রেখেছে, একটা হ্যাঁ, ভয়। মানে আমি যখন ওই ডকুমেন্টারিটা করি না, মানে আমার হাজবেন্ডকে তো ফোন করে করে মানুষ পাগল করে দিয়েছে, আমরা যদি যে আমাদেরকে গরু ছাগল বানিয়ে রাখবে নাকি। তো আমি বলেছি এই দেখুন আমি এসে গেছি 3-4 বার ভিজিট করে, আমি তো গরু ছাগল হইনি। মানে এইরকম এইরকম মানে এতটা মিথ হয়ে গেছে। তো আমি জাস্ট এটা ক্লিয়ার করতে চাই, এটা খুব সুন্দর জায়গা যান, এন্ড মানুষগুলি খুব সরল সিধা টাইপের, হ্যাঁ। তো আর ওনারা খুব যে হেল্পফুল কিন্তু। এক্স্যাক্টলি হেল্পফুল, মানে আমাদের ওরকম না যে আপনাকে মানে বাজে রাস্তায় বলে দেবে একদম দেখেছো, না, একদম না, ওটা একদম না। একদম না। পারলে তোমাকে মানে বাইক যদি থাকে পেছনে হুম, বসিয়ে তোমাকে গন্তব্যস্থলে পৌঁছে একদম। দেবে। মানে আমি শুনেছি, এবং আগের দিনও একজন পডকাস্ট করতে গিয়ে তিনি মায়াং তন্ত্রের সাধনা করেছেন, হুম 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 এবং উনি মায়াং তান্ত্রিক একজন। হুম হুম হুম। তিনিও বলছেন যে আমরা কোনোদিনও বাজে কাজ করি না, আমরা সবসময় মানুষের যতটা ভালো হয় ততটাই, এবং যে যতটা আমাকে দিতে পারবে আমি ততটা নিয়ে সন্তুষ্ট থাকি কৌশিক। ওদের মূল উদ্দেশ্য হিলিং, হিলিং, ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক নয়। ম্যাজিকটা না, বা বাজে কাজ আমি করব না। এক্স্যাক্টলি, আমি ওটাই বোঝাতে চাইছি হুম, এতদিন। এত যে মানে পডকাস্ট এসে গেছে, কারণ আমি আসামের মেয়ে, তো হতে পারি বাঙালি, বাট বর্ন এন্ড ব্রট আপ, রক্তটা কিন্তু ওখানে। হুম, হুম, খারাপ লাগে, কষ্ট হয়, হুম, হুম, হুম। উল্টা পুল্টা শুনলে আর আবার আর কষ্ট একটা হয়। জিনিস, তুমি ক্ষতি কারণ না করলে সে একদম, তোমার ক্ষতি কেন করবে, আর চাইবেও এক্স্যাক্টলি বা কেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সেটাই তো মেইন পয়েন্ট। একটা বিষধর সাপকেও তুমি যদি পাড়া না মারো, সে ছোবল মারবে না, কোনোদিন ও মারবে না, নিজের রাস্তায় নিজের চলে রাস্তায় যাবে, চলে যাবে। ঠিক আছে। তো এখন মায়ং নিয়ে যেটা বলছি, তো উনি আমাকে বলছে নরবলি এককালে হতো, হুম, এখন কিন্তু হয় না, সেটাও একটা সাধনার মারফত। তো এখানে একটা কথা বলি যে মায়ং মায়াজাল, মায়াজাল ইন্দ্রজাল। ইন্দ্রজালের কোন দেবতার কথা মনে পড়ে ইন্দ্রজাল নামটা শুনলে? দেবরাজ ইন্দ্র। হুম, হুম, এবং উনিও কিন্তু মাস্টার ছিলেন ইন্দ্রজাল বিস্তার করতে। মহাভারতের ওকে, যুদ্ধে আহ, তোমরা হয়তো শুনেছো ইন্দ্রজাল বিস্তার করেছে দেবরাজ ইন্দ্র, ঠিক আছে, মায়া ছল। তো এখানে যে দুজন মানে নাম আমি এখানে নিচ্ছি না, অনেক বছর পুরনো, শশ বছর আগের কথা বলছি। তো ওরা না ইন্দ্রর কাছে এই ম্যাজিক তন্ত্রমন্ত্র শিখতে যেত, ঠিক আছে। কিন্তু শিখার পরে একটা কিন্তু ওদের রিচুয়াল ছিল। ওরা যখন শিখতে যেত 3 দিনের কোর্স ছিল। ধরো আমি এখানে মডার্ন ওয়েতে বলছি, কারণ আমি যদি ওরকম সংস্কৃতের ওয়ার্ড নিয়ে আসি ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ বুঝবে না। না, তাই আমি মডার্ন ওয়েতেই বলছি, যে ওই 3 দিনের ধরো কোর্স যেটা আমরা বলি, তো 3 দিন প্রতি বছর 3 দিনে মানে জিনিসটাকে ধরো আরো আপগ্রেড, আরো উচ্চ মার্গে যাতে নিয়ে যেতে পারে ওই রকম চেষ্টা করতো। কিন্তু এই 3 দিনে ওদেরকে হিদায়ত দেওয়া ছিল, মানে মায়ংবাসীদের বলা যেত 3 দিনের মাথায় কেউ কিন্তু ঘর থেকে বেরোবে না, কোনো পশু পাখি তোমরা কেউ বেরোবে না। কেন? ওদের এটা ছিল, ইন্দ্র থেকে শিখে আসার পর ওরা যদি কোনো মানুষ বা কাউকে দেখে, ওদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ওইখানে বলি দিতে হবে, ঠিক আছে।
তো ওই ভয় চোটে ওরা বেরোতো না। ওরা কি করতো, কলা গাছকে বলি দিয়ে তারপর ওরা ঘরে ঢুকতো। ওরা ঘরে ঢুকতে পারবে না যতক্ষণ আবার বলি দেবে। তো মানুষকে না দিয়ে কলা গাছের উপর চালাতো। ঠিক আছে, কলা গাছকে বলি দিয়ে তারপর কিন্তু ঘরে ঢুকতো। তো আরেকটা বলির মানে এখানে যে আমি বলি না ওই রকম বলি না, আরেকটা পিকুলিয়ার বলির কথা বলছি। সসমধরের পূজা, হ্যাঁ মানে অ্যাসামিসে অন্যরকম হয়, আমি বাংলাতেই বলে দিচ্ছি। ওই রঙ্গা ডাঙ্গুরিয়ার থানের কথা বলেছিলাম গেলবার, বড় গাছটা। ওখানে কি হয়, গাহরি অসমিয়াতে আমরা গাহরি বলি, এমনি হলো শুকর, পিগ। ওর বলি দেওয়া হয় প্রতি বছর। ও কি হয়, বেদ যেমন মন্ত্র পড়তে থাকে কলা গাছের মধ্যে, সেই গাহরিটাকে শোয়াবে, শুয়ে না তেল এবং সিঁদুর দিয়ে এরকম করে গাহরিটার ইয়ে করতে হবে। আর ওখানে মন্ত্র বলতে বলতে ওই মন্ত্র বলেই কিন্তু গাহরি নিধন। ঠিক আছে, কোনো ওরকম লাগে না, এরকম করতে করতে নিধন। এটা কেন করে যে আবার এই নিধন হওয়ার পর এই গাহরির মাংসটা নাকি সবার কাছে ডিস্ট্রিবিউট করা হয়। এটা নাকি এটা করলে নাকি নানা রকম মানে ইভিল আই থেকে গাওটা প্রোটেক্ট থাকে, ওদের শস্য টস্য খুব ভালো হয়। তো এটা একটা কাইন্ড অফ রিচুয়াল। আর ওরকম ভাবে খড়গ দিয়ে না, জাস্ট মন্ত্র বলেই কিন্তু ওটাকে গাহরি নিধন বা গাহরি বলিও বলে, এটা হসম ধরের পূজা বলে। তো এইরকম পিকুলিয়ার বলি প্রথা কিন্তু এখানে আছে। আমরা মায়াং নিয়ে কি কোনো ঘটনা শুনবো তোমার কাছ থেকে? মায়ং নিয়ে ঘটনা আছে, কিন্তু আজকে বোধহয় আমি মায়ং নিয়ে বলি না, কারণ আমি হোস্টেল যেহেতু শুরু করেছি, আজকে বোধহয় হোস্টেলটা নিয়ে আমি কেন বলছি, কারণ মায়াংটা মায়াঙে আছে প্রচুর ঘটনা আছে, প্রচুর জিনিস আছে। কিন্তু আজকে যখন হোস্টেলটা, এটাও তো শুনবো, কারণ এটা আমার একটা কিউরিসিটি কেমন হচ্ছে যে আমরা যতবারই তোমাকে দেখেছি, রুমকি সাহা দাসকে আমি যতবারই আমরা দেখেছি, মায়াংটা একটু বেস থাকে ওর মধ্যে, মানে ওটা মজার একটা ইয়ে থাকে যে তিনি ওখানকার কথা অনেক বলবেন। না, ব্যাপারটা কি হয়, আজকে হয়তো পডকাস্টে মানে আসামেও বলছি এক দুটো চ্যানেল এসছে, বাট আমি যখন শুরু করি আজ বিগত 4 বছর আগে, তখন কিন্তু ছিল না। ওদেরও তো ওদের অভিজ্ঞতা কাউকে জাহির করতে লাগে, তাই না? আর যেহেতু বাঙালি অসমিয়া মানে বোঝা যায়, হয়তো লেখাটা ওরকম ভাবে, যেহেতু আমি আসামে, তো ওরা অসমিয়াতে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাতো, যেটা আমি কনভার্ট করে বাংলাতে নিয়ে আসতাম। ওরা এত খুশি হতো, বলছে বা ইমান ধুনিয়া কইছে, মানে এত সুন্দর করে বলেছো তুমি। ওরা কিন্তু বাংলা পুরো বুঝতে পারে গো। হ্যাঁ, আমরাই বুঝতে পারি না আসাম ভাষাটা, কারণ তুমি যেটা বললে আমি বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি মানে কি হয়, বাংলার আমার মনে হয় অসমিয়াতে যেমন কিছু কিছু চকে, হ্যাঁ, দ্বিতীয় স এরকম করে উচ্চারণ হয়, তো বাঙালিদের বুঝতে একটু অসুবিধা হয়। কিন্তু অসমিয়ারা খুব ইজিলি কিন্তু বাংলা বুঝে যায়। ইভেন মায়াঙের যে তুমি কি বলবো তান্ত্রিকরা আধা ভাঙ্গা হলেও বাংলা কিন্তু বলে, ওদের সঙ্গে বাংলাতে কমিউনিকেট করলে আধা ভাঙ্গা হলেও কিন্তু বাংলা বলে, কারণ বাংলা বুঝতে পারে। হ্যাঁ, বাঙালিদের একটু অসমিয়া শিখতে অসুবিধা হবে, কারণ উচ্চারণটা একটু অন্যরকম। তো ওই আর কি, না হয় ঘটনা প্রচুর আছে, যেহেতু ওই বললাম যে ওই রিলেটেড ঘটনা ওরা পাঠিয়েছে। আমি আগেও বলেছি অ্যান্টিটির কথা বলেছি, জখিনী, ওগুলো তো ফেসবুকে বিশাল একটা 1 মিলিয়ন গেছে, তুমি খেয়াল করেছো ওটা? না, তুমি খেয়াল করে, আমি তোমাকে পাঠাবো, তুমি একটু নিচে আসলে। আরে ওটা দেখি লোকেরা ফোন করেই যাচ্ছে আর বলছে যে আমাকে না নাম্বার দিন, আমি কাজ করাতে চাই। না, আমি এসব কিছু করি না, আমি জাস্ট স্টোরি বলি। আমি ওই যে বললাম আসামের এত ভাই বোনরা আমাকে স্টোরি শেয়ার করে, ওদের দেখো নিজের সঙ্গে কিছু হলে না মনে হয় সকলকে জানায়, শুধু নিজের অভিজ্ঞতার থেকে যাতে কারোর কাজে চলে আসে। আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা যাতে অন্যজন না করে। অনেকে কিন্তু টেন্ডেন্সি এটাও থাকে, স্পেশালি ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে তো এটা অনেক পেয়েছি, যে দিদি আমি যেই ভুলটা করেছি এটা যেন মানুষ না করে। তো বলতে পারো যে একটা সোসাইটিতে সোসাইটিকে একটু ভালো করে নলেজ দেওয়ার জন্য, জাগরুকতা করার জন্যই ওরা কিন্তু ঘটনা শেয়ার করে। আচ্ছা, আমি কিন্তু আসামের, হ্যাঁ, মাঝে মধ্যে হিন্দি আর আসামিজ ঢুকে যাবে, সেটা আগে মানুষ অভ্যস্ত, আগে দুটো পডকাস্ট হয়েছে দুটো মানুষেরা অভ্যস্ত। এবার দিদি আমরা একটা ঘটনা শুনবো, যেটা হচ্ছে তোমার, এটা কি আমাদের শেষ ঘটনা হতে চলেছে? কি ঘটনা তাহলে? এটা একটা মারাত্মক ঘটনা। এটা না আমি যখন 2021 জুনে শুরু করেছিলাম, তো কথায় গল্পের পথ চলা, 2021 নভেম্বর এসেছিল ঘটনাটা। ঠিক আছে, এটা কিছু কিছু মারাত্মক ঘটনা দেখবে তোমার মাইন্ডে কিন্তু রয়ে যায়, বেরোয় না। এটা ওইরকমই ঘটনা। একজন পাঠিয়েছিলেন, এমডি বলে ডাকছি, উনি আমার নাম প্রকাশ করতে আর কি মানা করেছেন। উনি কিন্তু বুদ্ধিস্ট, ঠিক আছে। উনি আবার শিলংয়ের বাসিন্দা ছিলেন। এখন যদিও মানে উনি ব্যাঙ্গালোর শিফট হয়ে গেছেন, কলকাতায় ওনার মামার বাড়ি ছিল, বাট উনি কিন্তু আগাগোড়া শিলং, হ্যাঁ, খুব সুন্দর সিলেটিও কথা বলতে পারে। তো যাই হোক, তো বুদ্ধিস্ট কমিউনিটি। তো ওনার প্রথম, যেহেতু ওনার না বাবার ট্রান্সফারেবল জব অ্যান্ড অল এসবের জন্য কি হয়, যেহেতু বাচ্চাদের পড়াশোনা হ্যাম্পার না হয়, ওনাকে হোস্টেলে দেওয়া হয়েছিল। অ্যান্ড ঘটনাটা ঘটেছে তোমার দার্জিলিং এর ওদিকে একটা হোস্টেলে, ঠিক আছে। আচ্ছা,
ডেসক্রিপশন আগে দিয়ে নিই, প্রচন্ড দরকার, কারণ মানুষ চোখ বন্ধ করে শোনার সময় না ওই মানে ইমেজটা তৈরি করে নেয় নিজের মনে। পাহাড়ি এলাকা তো স্টেপ কাল্টিভেশন হয় দেখেছো, হুম ধাপে হুম ধাপে, হুম হুম। ঠিক তেমনই এই হোস্টেলের যে রুমগুলিও না ধাপে ধাপে, যেমন বয়েজ হোস্টেলটা একটু উঁচুতে, গার্লস হোস্টেলটা একটু নিচুতে, আর তোমার প্লে গ্রাউন্ড, বাচ্চাদের প্লে গ্রাউন্ড ধরে একটু উঁচু নিচুতে, বড়দের একটু উঁচুতে, এরকম আর কি, হ্যাঁ উঁচু নিচু এরকম টাইপের, যেটা স্টেপ বাই মানে স্টেপ হয়। পাহাড় কেটে কেটে হ্যাঁ করেছে হ্যাঁ ওটা। হ্যাঁ, রাইট রাইট। তো গার্লস হোস্টেলে যেহেতু গার্লস তো একটু কম ছিল সংখ্যা, বয়েজদের বেশি ছিল, বয়েজদের আবার ডরমিটরি ফ্যাসিলিটিও ছিল। গার্লস হোস্টেলের উপরে লাইব্রেরি ছিল, পড়াশোনার এগুলি ফ্যাসিলিটি ছিল, এবং ওদের একটা কি ছিল বলতো, যে আফটার স্কুল একটু রেস্ট করার পর ওই লাইব্রেরিতে এসে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু পড়তে বসতে হবে, পড়বে, ঠিক আছে, তুমি যেখানে ইয়ে পাও পড়াশোনা, এতই মানে স্ট্রিক্ট ছিল। তো যাই হোক, এখানে আমি ওই ছেলেটার নাম, ও আসানসোলের ছিল, এবং আসানসোলের থেকে ছেলেটাকে এখানে অ্যাডমিশন নিয়েছিল। হুম। তো বলছে যে মনোজ বলে, তো এমডি জুনিয়র ছিল, মনোজ সিনিয়র ছিল। তো একদিন না কি হয়েছে, মনোজ এসছে, আচ্ছা ওদের না হোস্টেলের পেছন দিকে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং ভুলেই যাচ্ছিলাম, একটা দরজা ছিল, দরজার ওই সাইডে পুরো পাইন ট্রিতে ভরা জঙ্গল, এবং স্টুডেন্টদের স্ট্রিক্টলি প্রহিবিশন, মানে প্রহিবিটেড ছিল কি কেউ যাতে ওইখানে না যায়, গেলে পানিশমেন্ট, অ্যান্ড বাজে পানিশমেন্ট, যেতে পারবে না কেউ, ঠিক আছে, ফাইন। তো একদিন ওই যে আফটার স্কুল কি হয়েছে, রেস্ট নেওয়ার পর লাইব্রেরিতে পড়ছে পড়ছে হঠাৎ ওই এমদিকে মনোজের ফ্রেন্ড বলছে, এই মনোজকে দেখা হে তুমনে, ও কিন্তু নন বেঙ্গলি, হ্যাঁ মনোজকে দেখা হে তুমনে, তো এমদি বলছে যে না আমি তো দেখিনি। তো সবাইকে বলছে মনোজকে দেখা হয়, মনোজকে দেখা হয়, বলছে না মনোজকে তো দেখিনি, ও স্কুল থেকে এসছে, আফটার দ্যাট স্ন্যাক্স খেয়েছে কিনা সেটাও বলতে পারি না, তারপর তো দেখিনি। সারা হোস্টেল তন্ন তন্ন করে খুঁজে ফেলছে, মনোজকে পাচ্ছে না, ঠিক আছে। তো ম্যাট্রনকে অবভিয়াসলি জানাতে হবে, একটা ছেলে মিসিং, ম্যাট্রনকে জানিয়েছি, আরো যে স্টাফরা আছে না, যেমন রান্নার কুকটুক সবাই যেমন মানুষকে খোঁজার জন্য লাগাচ্ছে। তো যেতে যেতে না মানে তোমার পার্কের লাগোয়া, মানে পেছন দিকে প্লে গ্রাউন্ডটা ছিল, ওইটার ঠিক নিচেই ওই ছোট গেটটা ছিল, যেটা পাইন ট্রিতে মানে পাইন জঙ্গলে যাওয়া যায়। ওখানে দেখে কি মানুষ এরকম হিপনোটাইজার মতো এরকম এরকম করে হেঁটে হেঁটে আসছে, দরজাটা খুললো, এসে এসে ওরা বলছে, চিৎকার করছে, হ্যাঁ মানুষ কাহা গায়া থা তুম, হ্যাঁ ওয়া পে জানা মানা থা, ওয়া পে কিউ গায়া, যেমন ওর কানে কিছু যাচ্ছে না, কথাই যাচ্ছে না। আস্তে আস্তে যেতে 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 যেতে, মানে ও যেমন চুপচাপ করে, মানে বললে না পুতুল, মানে যন্ত্রচালিত মানুষ যেরকম, এসে নিজের ওখানে বিছানার মধ্যে এরকম করে বসলো, ঠাপ করে শুয়ে গেল। তখন সবাই চিৎকার করছে, মানুষ মিল গায়ে, মানুষ মিল গায়ে। তো ম্যাট্রন এসে বলছে কোথায় গেছে, বলছে ও তো পুরো মানে ফেইন্ট হয়ে গেছে না ঘুমিয়ে গেছে কেউ বুঝতে পারছে না, বলছে ওখান থেকে আসছে, বলছে কেন গেছে ওখানে। তো প্রচন্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে, কেন গেছে এখানে, এখন ওদেরকে বলে কি লাভ, যে গেছিল সে তো ফেইন্ট, ঠিক আছে। পরের দিন সকালবেলা মানুষ উঠে বসেছে, চোখ লাল ঠাল, কার সঙ্গে কিছু কথা বলছে না, ওকে জিজ্ঞেস করছে তুই কেন গেছিলি, কিচ্ছু জিজ্ঞেস করছে না। এরকম করতে করতে বিকেল অব্দি ধুম জ্বর। এখন দার্জিলিং এ এমন একটা জায়গায় না, ওদের যদি ওরকম ভালো, মানে একে প্রপার দার্জিলিং যাও মেডিকেলের জন্য, না হলে শিলিগুড়ি নিয়ে এসো, হুম। ছেলেটাকে তো নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে মা বাবাকে কল করেছে যে এরকম এরকম আপনার ছেলের এরকম শরীর খারাপ, তো বলছে আপনারা একটু ইয়ে করুন, আমরা আজকে রাত্রে জেনে তেনে হোক, প্রাইভেট গাড়ি করে হোক আমরা আসছি। তো আসানসোল থেকে ওখান থেকে ওনারা রওনা দিয়ে দিলেন। এখন ওর তো ধুম জ্বর, সবাই ভয় পাচ্ছে ওর কাছে থাকবেটাকে, মানে ওকে এরকম একা তো রাখা যায় না, প্রত্যেকটা হোস্টেলে একটা মানে মেডিকেল ইউনিট থাকে না, ওখানে মানুষকে রাখা হয়েছে, রুমে নয়। এখন থাকবেটা কি, তো মানুষের একজন ফ্রেন্ড আছে, দুজন ফ্রেন্ড বলছে আমি থাকবো। তো ওরা সবাই চলে গেছে, ম্যাট্রন এসে এসে খবর নিচ্ছে, কারণ ম্যাট্রনের উপর আরো জিম্মেদারি আছে, আরো স্টুডেন্টের, একা তো মনোজের প্রতি দেখলে হবে না ওনার, তাই না। তো উনি এরকম করে দেখছে, আর ওই দুটো না ভয় পাচ্ছে, আর মনোজ দেখছি থেকে থেকে না এরকম করে কেঁপে কেঁপে উঠছে, চোখটা খুলছে এরকম করে, চোখ লাল, আবার শুয়ে যাচ্ছে, ওরকম টাইপের। মানে তুমি কি বলবো, ও না একটা ওয়ার্ডও আটার করেনি ওইখান থেকে, পাইন জঙ্গলের থেকে আসার পরে। তো ডাক্তার, মানে ওর মা বাবা এসছে, যা যে মানে পাশে আশেপাশে যে ডক্টর দেখাচ্ছে, বলছে হয়তো নার্সিং হোমে অ্যাডমিট করতে হবে। তো ওর মা বাবা এসে গেছে তখন, তারপর ওনারা যা করার করে আসানসোলে নিয়ে গেছে। তো আসানসোলে অনেকদিন থাকার পর ও যখন ব্যাক করেছে, সবাই খালি কোয়েশ্চেন, একটাই তো না প্রশ্ন, ওর কি হলো, একটাও তো উত্তর দেয়নি, আবার এরকম শরীর খারাপ হয়ে চলে গেছে। তখন তোমার ওর মানুষকে না একদিন সবাই ধরেছে, বলছে ভাইয়া मनोज भैया, যেমন এমডির সিনিয়র मनोज হুম। भैया बोलो, मनोज भैया आपको हुआ था क्या, हैं आपको क्या हुआ था, आप वहाँ पे गए फिर बात नहीं किए। बोलছে एक्चुअली ना मुझे कुछ याद नहीं है, मुझे सिर्फ इतना याद है एक लड़की मुझे बुलाई थी। বলছে মানে, মানে আমি এখন বাংলাতে বলে দিচ্ছি, মানে একটা মেয়ে আমাকে ডেকেছিল। বলছে মানে,
বলছে আমি না সেদিন স্কুল থেকে যখন আমার সকালবেলা আমি যাই তখন দেখি কি ছেলেদের বাচ্চাদের যে প্লে গ্রাউন্ড আছে না ওইখানে একটা ঝুলনা আছে, মেয়েটা ওইখানে ঝুলছিল। তো আমি ভাবছিলাম যে হয়তো নতুন অ্যাডমিশন হতেই পারে, স্কুলের স্টুডেন্ট হতেই পারে। তো আমি চলে গেছি, আসার পরেও দেখি সেম জায়গায় ওই মেয়েটাই ঝুলছে। ঠিক আছে, তো যখন আমি স্ন্যাক্স বগেরা খেয়ে আমি আবার পড়াশোনার জন্য মানে স্টাডির জন্য বেরোচ্ছি, দেখি মেয়েটা ওই পাইন ট্রির জঙ্গলের ওদিকে যে ইয়েটা তোমার গেটটা, ওখানে গিয়ে না মানুষকে ডাকছে। বলছে ও যে ডাকছে না, ডাকাটার মধ্যে এমন কিছু ছিল আমি না কিছু ভাবতে পারিনি, আমি ওর পিছনে পিছনে চলে গেছি। তারপর যে আমি কি করেছি না করেছি আমি জানি না। তারপর হঠাৎ একজন এই এমডি জিজ্ঞেস করেছে, আচ্ছা ভাইয়া আপকে সাথ পেহলে भी ऐसा कुछ हुआ था? ও না ফ্যাল ফ্যাল করে এমডির দিকে তাকিয়ে আছে, বলছে তুমকো कैसे पता चला? বলছে মতলব, বলে আসানসোলে ওনার এরকম হয়েছিল স্কুলে। ওখানেও ওকে ওকে মানে স্কুলে হয়তো অনেক রকমের অনেক কিছু ইনসিডেন্ট হয়ে যায় যেখানে বাচ্চাদের প্রাণহানি হয়ে যায়, কোনো একটা মেয়ের প্রাণহানি হয় এবং ওই সোলটাই কিন্তু মানুষকে পজেস করেছিল। অনেক কষ্টে সষ্টে রেহাই দিয়ে তারপরে দার্জিলিংয়ের হোস্টেলে অ্যাডমিশন দিয়েছিল, কারণ ওখানে তান্ত্রিক বলে দিয়েছিল ওর রেঞ্জের থেকে বাইরে বের করো ছেলেকে, না হলে কিন্তু ছেলে শেষ হয়ে যাবে। কিন্তু যদি বেরিয়ে যেত দার্জিলিংয়ে কি করে হলো এটা? এটা অন্য এন্টিটি ছিল। ওটার কারণ বলছি, ওই পাইন ট্রিতে কেন স্ট্রিক্টলি প্রোহিবিটেড ছিল, ওইখানে ওইখানের আদিবাসীর নাকি একটা সিমেট্রি ছিল, যেখানে হয়তো অনেক রকমের ক্রিয়াও হয়েছে অ্যান্ড মানে এসে কবর, অনেক পুরনো কবরস্থান ছিল ব্রিটিশার্সদেরও আগে ওরকম হুম। আমলে, হ্যাঁ ওই মানে ব্রিটিশদের আমলেই ধরে নি। তো ওই কবরস্থানটা নাকি অনেক রকমের অনেক অতি জাগতিক অনেকে এক্সপিরিয়েন্স করেছে, ওটার জন্য বাচ্চাদের যাতে কোনো হার্ম না হয় ওই স্ট্রিক্টলি প্রোহিবিটেড ছিল এবং খুব বাজে পানিশমেন্ট দেওয়া হতো, মানে ভয়ঙ্কর পানিশমেন্ট, না খাইয়ে রেখে দিত, মানে যাতে ওই ভয় চোটে কেউ ওই জায়গায় না যায়। কখনো কখনো হয়তো আমরা বলি বেশি ক্রুয়েল, কিন্তু এর পিছনেও কিন্তু কারণ থাকে, যাতে বাচ্চাদের সেফটি, একবার ভয় দেখালে তার না বাবা এরকম এরকম জীবন চলে গেলে তো স্কুল বন্ধ হয়ে যাবে। এক্স্যাক্টলি, স্কুলটা যে এতদিন ধরে একটা চলছে, রিনাউন্ড স্কুল, এটা ভালো না স্কুল একদম না, একদম সেটা একদম। বন্ধ হয়ে গেলে তো আর সেটা শিলং প্রবলেম থেকে ওনাকে পাঠিয়েছে, তার মানে নাম না থাকলে শিলংয়ের মানুষ থোড়ি না যাবে যাবে। দার্জিলিং। তো এই ছিল। তা ছেলেটা কেমন আছে এখন? মানে এক- ছেলেটার মা তোমাকে শেয়ার করেছিল? না, জুনিয়র এমডি যে ক্লাস 8-এ পড়তো, মানুষ পড়তো ক্লাস 9-এ। ও, এটা অনেক পুরনো ঘটনা। থ্যাংক ইউ রুমকিদি। আর আমাদেরকে এত সুন্দর শেয়ার করার জন্য। আপনারা এতক্ষণ আছেন, এটাও একটা অনেক বড় ব্যাপার, আর থাকবেন আমি জানি আজকে যিনি আছেন। আর কিছু বলার আছে তোমার? কিছু বলা বাকি আছে? হ্যাঁ, একটা কথা তো বলার বাকি আছে, যে আসাম রিলেটেড মায়ং নিয়ে তো বলি, হুম। কিন্তু নেক্সট আমি বশিষ্ঠ মুনির আশ্রম নিয়ে বলবো তোমাকে, বশিষ্ঠ ঠিক মুনির আছে? আশ্রম। আর অনেকে বলে যে হুম। কামাখ্যা মা সতীর অঙ্গ করেছে, আমাদের আসামে কিন্তু আরো দুটো, কামাখ্যা ছাড়াও আরো দুটো সতীপীঠ আছে, হুম। ওই ব্যাপারে পুরোপুরি বলবো, যেটার মধ্যে উগ্র তারার মধ্যেও কিন্তু বহুত ভয়ঙ্কর ভাবে তন্ত্র সাধনা হয়, সেটা Okay. নিয়ে বলবো। মানে আস্তে আস্তে আমার মায়াং থেকে গিয়ে এখন অন্য একটা জনারে ঢুকবো আমরা, তার সাথে ঘটনা তো থাকবেই। একদম একদম প্রচুর একদম। থাকবে। আর কিছু বলার নেই আর। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট রুমকিদি, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক স্যার। নমস্কার। নমস্কার।